একটা সাধারণ মেয়ে যে প্রতিদিন 2টো টাকার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু একদিন হঠাৎ করেই তার হাতে চলে আসে কোটি কোটি টাকা। আর সেই মুহূর্ত থেকেই বদলে যায় সবকিছু। যেই মেয়েটাকে কেউ চিনত না, তাকে খুঁজতে নামে শহরের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা। কারণ এই টাকার খেলায় মানুষের জীবনের চেয়ে টাকার মূল্যই বেশি। কিন্তু এই নগ্নতার দুনিয়ায় একটা মেয়ে কিভাবে টাকার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়, আর শেষ পর্যন্ত মেয়েটা নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে কিনা, সেটাই এই মুভির সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে চলুন আর স্কিপ না করে এই দুর্দান্ত কোরিয়ান থ্রিলার মুভিটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা জিনোকে দেখি। সে তার টিমের সাথে একটা অপারেশনে এসেছে। তারা একটা সরকারি বিভাগে কাজ করে। তবে হঠাৎই তাদের বস তাদের শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের ওপর নজর রাখার কাজ দিয়েছেন। তাই বাধ্য হয়ে তাদের সকলকে সেই গ্যাংস্টারের গতিবিধির উপর নজর রাখতে হচ্ছে। তবে জিনো তার এই অল্প বেতনের চাকরি নিয়ে একদমই খুশি ছিল না। তার উপর চাকরিটা পার্মানেন্টও না। এদিকে জিনো যে তার এই চাকরি নিয়ে খুশি না, এই বিষয়টা তার বস ইনসো জানে। তাই তিনিও জিনোকে খুব একটা পছন্দ করেন না। আমরা দেখি তারা অনেকক্ষণ যাবৎ একটা বাড়ির দিকে নজর রাখছে। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে একজন টাকায় ভরা সুটকেস নিয়ে বেরিয়ে আসে। কিন্তু দেখা যায় লোকটা আগে থেকেই জানে যে তার উপর ইনসোরা নজর রাখছে। লোকটা বের হতেই ইনসো এবং চ্যাংজুন দুটো গাড়ি নিয়ে তার পিছু করতে শুরু করে। তবে কিছু দূর যেতেই লোকটার টিমের দুজন ইনসোর গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে তাদের আটকে দেয়। অন্যদিকে একটা সরু গলিতে ট্রাক ঢুকিয়ে চ্যাংজুনের গাড়িটাও আটকে দেয়। তাই ইনসো উপায় না পেয়ে জিনোকেই লোকটাকে ফলো করার নির্দেশ দেয়। এতদিন পর কোনো কাজ পেয়ে জিনো তো মহা খুশি। তবে তার কপাল দোষে সে কিছু দূর ফলো করতেই লোকটার গাড়িটার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমরা নামি নামের খুব সাধারণ একটা মেয়েকে দেখি। নামি একটা ভাঙা গাড়ির কারখানায় কাজ করে। পাশাপাশি সে একটা টও ট্রাকও চালায়। টও ট্রাক হলো সেই সব ট্রাক যা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িকে টেনে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসে ফোন আসায় নামি কোনো রকমে নিজের গোসল শেষ করে। এরপর নিজের ট্রাক নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই জিনো উপস্থিত ছিল। জিনোর এক্সপ্রেশনে আমরা বুঝি তার নামিকে বেশ ভালো লেগেছে। তবে নামির এসব দেখার সময় নেই। সে আসতেই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। নামি গাড়িটা সেট করে গাড়ির ভেতর চেক করতে গেলে তার নজর পড়ে সেই টাকা ভরা সুটকেসের দিকে। সে এত টাকা দেখে লোভ সামলাতে পারে না। তাই কাউকে কিছু না বলেই সে টাকা সহ ভাঙা গাড়িটা নিয়ে চলে আসে। তবে জিনো নামির পিছু ছাড়ে না। সে সুযোগ বুঝে নামির চেহারাটা ভালো করে দেখে নেয় আর তার গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে চলে আসে। নামিও জিনোকে খেয়াল করে, তবে সে বুঝতে পারে না যে জিনোর উদ্দেশ্য কি। কিছুক্ষণ পর নামি গাড়িটা নিয়ে তার কারখানায় চলে আসে। আমরা দেখি জিনো তার আগে থেকেই নামির কারখানায় এসে বসে আছে, কিন্তু সে নামিদের সামনে যায় না। নামি তার সহকারী ইয়াকুর সাথে মিলে গাড়িটা নামায়, আর তাদের গাড়িটা নামাতে নামাতে বেশ রাত হয়ে যায়। তবে নামি তো তকে তকে আছে। তার মাথায় তো সেই টাকার চিন্তা চলছে। সে সুযোগ খুঁজছে যে কতক্ষণে সে ওই টাকাগুলো নেবে। তো গাড়ি নামিয়ে সেই ইয়াকুকে গ্যারেজে ড্রপ করে নিজের বাড়ির পথে রওনা দেয়। এদিকে সকলকে ফিরে যেতে দেখে এই সুযোগে জিনো তার বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে নামি গাড়ি নিয়ে একটু দূরে এসে থেমে যায়। এরপর পেছনের দেওয়াল টপকে গ্যাংস্টারের গাড়ির ভেতর থাকা সেই টাকাগুলো নিতে আসে। তবে নামি এসে একটু অবাক হয়ে যায়, কারণ তার আসার আগেই তার সহকারী ইয়াকু টাকাটা পেয়ে গেছে। সে আসলে এই গাড়ির ছোটখাটো পার্টস খুলে বিক্রি করতে চেয়েছিল। ইয়াকু ভেবেছিল এই পার্টসগুলো বেচে সে একটু বেশি টাকা নিয়ে বাড়ি ফিরবে। তবে সে তো এখন কোটিপতি হয়ে গেল। কিন্তু ইয়াকুকে দেখে নামি পিছু হাঁটে না। সে সোজা ইয়াকুর কাছে গিয়ে টাকা ভাগ করে নেওয়ার ডিল করে। ইয়াকুর কাছেও উপায় না থাকায় সেও রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে টাকা বের করতে শুরু করে। তবে তাদের কাজের মাঝেই সেখানে জিনো চলে আসে। জিনোকে দেখে নামি প্রথমে মনে করে সে হয়তো এই গাড়ির মালিক, অর্থাৎ টাকাটা তার। তবে জিনো জানায় সে এই গাড়ির মালিক না, কিন্তু সে জানে এই গাড়িতে কি আছে। জিনো সব জানে দেখে নামিও আর ঝামেলা বাড়ায় না। তারা ইয়াকুর স্ত্রী জুনসুককে ডেকে 4 জন মিলে সব টাকা বের করে।
আসলে ইয়াকুর এক হাত ছিল না, তাই তার বেশিরভাগ কাজেই জুনসুকের হেল্প প্রয়োজন হয়। তারা সকলেই জানে টাকাটা ইললিগাল, তাই কেউ টাকাটা খুঁজতে পুলিশ কেস করতে পারবে না। ইয়াকু তো ভবিষ্যৎ প্ল্যানও করে ফেলে। সে কোরিয়াতে 8 বছর যাবৎ বেআইনিভাবে আছে। সে কোরিয়াতে বিয়ে করেছে, তাদের একটা বাচ্চা হওয়া সত্ত্বেও সে এই দেশে লিগাল হতে পারেনি। তাই সে প্ল্যান করে সে তার ভাগের টাকাটা নিয়ে এই দেশ ছেড়ে নিজের দেশে চলে যাবে। কিছুক্ষণ পর নামির গ্যারেজে স্যাংহো তার টিম নিয়ে চলে আসে, সাথে ইনসো তার টিম নিয়ে তাদের পিছু পিছু আসে। তাদের কথাই আমরা বুঝি ইনসোরা পুলিশ বা প্রসিকিউটর অফিসের লোক না। ইনসোরা নামির গ্যারেজে এসে কাউকে পায় না, এমনকি তারা গাড়িতেও কিছুই পায় না। ইনসোরা বুঝে যায় কেউ তাদের আসার আগেই টাকাগুলো বের করে নিয়েছে। স্যাংহো কথাটা জানতে পেরে ইনসোকে যত দ্রুত সম্ভব টাকাটা খুঁজে বের করতে বলে। ইনসো ভয়ে ভয়ে টাকাটা যে কোনো ভাবে খুঁজে দেবে বলে কথা দেয়। এদিকে নামিরা ইনসোরা আসার আগেই টাকাগুলো নিয়ে গ্যারেজ থেকে চলে আসে। পথে জিনো নামির পা দেখেই সিরিয়াস হয়ে যায়, এমনকি সে নামিকে নিয়ে দুষ্টু চিন্তাও শুরু করে দেয়। বিষয়টা নামিও বুঝতে পারে, তাই সে জিনোকে তার বাসায় নিয়ে গিয়ে ইনভাইট হয়। তবে নামি মেয়েটা স্পেশাল মোমেন্টে বেশ অদ্ভুত। সে জিনোকে ব্যাপক মারে, তবে জীবনে প্রথমবার ভার্জিনিটি লুজ করতে পারায় জিনো বিষয়টার মজা সম্পূর্ণ লুটে নেয়। ইনভাইসির পর নামির কাছেও জিনোকে ভালো লাগতে শুরু করে। অপরদিকে রাত শেষে ইনসো লুকিয়ে তার বসের সাথে কথা বলতে আসে। কাজ শেষ করতে না পারায় মহিলাটি ইনসোর উপর অনেক রেগেছিল, তবে তিনি জানান তিনি কেসটা কভার করে নেবেন। তবে কোনো কারণে তার হাত থেকে বিষয়টা বেরিয়ে গেলে ইনসোদের কাউকেই এই কেসের দায়িত্ব নিতে হবে, অর্থাৎ সব দোষ যে কোনো একজনকে নিতে হবে। পরের দিন সকালে জুনসুক এবং নামি জুনসুকের কালো টাকা সাদা করতে কিম নামের একজন গ্যাংস্টারের কাছে আসে, কারণ তাদের মতো ছোট গ্যারেজের কর্মীদের কাছে এত টাকা থাকলে পুলিশ তাদের ওপর সন্দেহ করবে। নামি তাদের কালো টাকা সাদা করতে হেল্প করে। এদিকে ইনসোরা গ্যারেজের সিসিটিভি ফুটেজ চেক করলে তেমন সন্দেহজনক কিছুই পায় না। তবে রাত্রে ইয়াকুকে একটা গাড়িতে 4টা সুটকেস তুলতে দেখে তাদের একটু সন্দেহ হয়। তবে তারা খোঁজ নিয়ে জানতে পারে ইয়াকু সেই রাত্রের পর থেকে আর গ্যারেজে আসেনি, তাই তাদের সন্দেহ আরো বাড়তে শুরু করে। তারা সব পুলিশ স্টেশনে ইয়াকুকে ওয়ান্টেড লিস্টে দিয়ে দেয়, অর্থাৎ যেখানেই তাকে দেখা হবে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হবে। কথাটা ইনসোদের সাথে উপস্থিত থাকায় জিনো শুনে ফেলে। জিনো কথাটা জলদি মেসেজ করে নামিকে জানিয়ে দেয়। এদিকে নামি ততক্ষণে ইয়াকু এবং জুনসুককে অন্য দেশে পাঠাতে এয়ারপোর্টে পৌঁছাতে গেছিল। নামি কথাটা ইয়াকুকে জানালে ইয়াকুর মন খারাপ হয়ে যায়। সে এতদিন পর মুক্ত আকাশে শ্বাস নেওয়ার স্বপ্ন দেখছিল, আজ সেটাও ধ্বংস হয়ে গেল। তবে জুনসুক তাকে বোঝায়, সে বুদ্ধি দেয় সে তাদের মেয়ে বিয়াঙ্কাকে নিয়ে আজ চলে যাবে, আর ইয়াকু এই কেস শেষ হওয়া পর্যন্ত গা ঢাকা দেবে, যাতে কেস শেষ হয়ে গেলে ইয়াকু তাদের সাথে মুক্তভাবে থাকতে পারে। ইয়াকুর কাছে তার স্ত্রীর বুদ্ধিটা পছন্দ হয়, তাই জুনসুক ইয়াকুর থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ইনসো সেই গ্যাংস্টারের কাছে যায় যার টাকার পিছু তারা নিয়েছিল। আসলে ইনসোর বসই তাকে বলেছিল গ্যাংস্টারের কাছে ক্ষমা চাইতে, কারণ সে যদি নিজের টাকা বের করার চেষ্টা করে তাহলে সবার আগে তাদের ডিপার্টমেন্টই সমস্যায় পড়বে। বসের কথা মতো ইনসোও ক্ষমা চায় এবং কথা দেয় সে তার বিরুদ্ধে থাকা সব এভিডেন্স নষ্ট করে দেবে। তবে ইনসোকেও অবাক করে লোকটা সহজেই ইনসোদের ক্ষমা করে দেয়, কিন্তু সে ইনসোর টিমের সাথে একবার দেখা করতে চায়। ইনসো লোকটার কাছ থেকে ফিরে এসে লোকটার বিরুদ্ধে থাকা সব এভিডেন্স নদীতে ভাসিয়ে দেয়। এমনকি ইনসো জানায় সে জিনোদের এই সব কথা সিক্রেট রাখার জন্য জিনোকে প্রমোশনও দেবে, তাকে পার্মানেন্ট করে নেওয়া হবে। সামনের মাসেই সে পার্মানেন্ট হয়ে যাবে। জিনো কথাটা জানতে পেরে অনেক খুশি হয়। তার কাছে মনে হয় তার হয়তো স্বর্ণযুগ চলছে। সে টাকা, নারী, অবস্থান যা চাচ্ছে সবই পূরণ হয়ে যাচ্ছে। তবে দেখার বিষয় তার এই ভালো দিন আর কতদিন থাকে। রাত্রে নামিয়ে ইয়াকু এবং জিনোকে নিয়ে আবার সেই গ্যাংস্টার কিমের কাছে আসে, কারণ এখন ইয়াকুকে দেশের বাইরে যেতে হলে পাসপোর্ট লাগবে। আর কিম সত্যি কিছুক্ষণের মাঝেই ইয়াকুকে একটা ফেক পাসপোর্ট বানিয়ে দেয়। তবে কিম ঠিকই জানতো ইয়াকুর মতো মানুষের কাছে
কোনো লিগ্যাল উপায়ে এতগুলো টাকা আসা সম্ভব না। তাই সে পাসপোর্টের বিনিময়ে অনেক বড় একটা অ্যামাউন্ট চেয়ে বসে, যেটা ইয়াকুর পক্ষে দেওয়া সম্ভব না। আবার তাকে দেশের বাইরে যেতে হলে পাসপোর্টটাও লাগবে। তাই উপায় না পেয়ে তারা পাসপোর্টটা নিয়ে পালিয়ে যায়। তবে জিনো কোনো রকমে নিচে আসতে পারলেও ইয়াকু কিমের গুন্ডাদের ভেতর আটকে যায়। তাই ইয়াকু নিজের জীবন বাঁচাতে দ্বিতীয় তলার জানালা থেকে নামের ট্রাকের ওপর ঝাঁপ দেয়। ইয়াকু অবশেষে পালাতে পেরে অনেক খুশি হয়, তবে তার খুশি বেশিক্ষণ টেকে না, কারণ ততক্ষণে সরু গলিতে ট্রাক পার্ক করা দেখে পুলিশ সেখানে চলে আসে আর তাদের গ্রেফতার করে নেয়। কিন্তু বিপত্তি বাধে আরেক জায়গায়। নামি এবং জিনো রং পার্কিং এর জন্য জরিমানা দিয়ে বের হতে পারলেও ইয়াকু ওয়ান্টেড লিস্টে থাকায় তাকে বের করা সম্ভব হয়ে ওঠে না। তাই তারা ইয়াকুকে সেই রাতটার জন্য পুলিশ স্টেশনে রেখেই চলে আসে। পুলিশ স্টেশন থেকে বাইরে এসে সেই রাতটা পার করার জন্য নামি এবং জিনো পাশের একটা 5 স্টার হোটেলে চলে আসে। তবে হোটেলের রিসেপশন জানায় প্রেসিডেন্সিয়াল রুম বাদে বাকি সব রুমই বুক হয়ে গেছে। কথাটা শুনে জিনো নির্দ্বিধায় ওই রুমটাই বুক করে। এরপর রুমে গিয়ে আবার তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালে ইনসো ইয়াকুর সাথে দেখা করতে পুলিশ স্টেশনে আসে। জিনোও তাদের সাথে আসে। ইনসো ইয়াকুকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে ইয়াকু এমন অভিনয় করে যেন সে কোরিয়ার ভাষাই বোঝে না। তবে চ্যাংজুনের মার খেয়ে সে সুটকেসের হদিস বলে দেয়। এর মাঝে জিনো ইনসোর কোর্টে একটা পেন ড্রাইভ খুঁজে পায়, যেখানে ইনসোর অনেক সিক্রেট ইনফরমেশন রাখা ছিল। এদিকে ইয়াকুর দেওয়া ইনফরমেশনে ইনসোরা ভ্যাকুম মেশিন দিয়ে মাটি খুঁড়ে টাকা বের করে। তবে তারা কেবল একটা সুটকেসই খুঁজে পায়, অর্থাৎ ইয়াকু শুধু নিজের টাকার কথাই পুলিশদের বলেছিল, বাকিদের সম্পর্কে সে কিছুই বলেনি। বাকি টাকা না পেয়ে ইনসোর মাথা খারাপ হয়ে যায়। সে ইয়াকুর উপর চাপ প্রয়োগ করতে থাকে, তাকে যা তা বলতে শুরু করে, এমনকি তার দেশ নিয়েও তাকে কথা শোনায়। ইয়াকু নিজের জাতির সম্পর্কে বাজে কথা সহ্য করতে না পেরে ইনসোর কলার চেপে ধরে। চ্যাংজুন ইনসোকে বাঁচাতে ভুল করে ভ্যাকুম মেশিন জোরে ঘুরিয়ে ফেলে, যার ফলে ভ্যাকুম মেশিনের মাথাটা ইয়াকুর মাথা বরাবর লাগে আর ইয়াকু সেখানে গুরুতরভাবে আহত হয়ে যায়। জিনো ইয়াকুর অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। সে জলদি হসপিটালে কল করে ইয়াকুকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। তবে ইয়াকুর কাছে বাকি টাকা না পেয়ে ইনসো বুঝে যায় এর সাথে ইয়াকুর মালিক নামিও জড়িত। তাই সে নামিকেও গ্রেফতার করার নির্দেশ দেয়। জিনো কথাটা জানতে পেরে নামিকে আগে থেকেই সতর্ক করে দেয়। জিনো নামিকে এখন বাড়ি যেতে বারণ করে। তবে তার সব টাকায় যেহেতু বাড়িতেই ছিল, তাই নামি জিনোর নিষেধ করা সত্ত্বেও টাকাগুলো নিতে বাড়িতে চলে যায়। নামি কোনো রকমে টাকাগুলো বের করে পালাতে গেলে সে চ্যাংজুনকে বাড়িতে লুকিয়ে থাকতে দেখে ফেলে। চ্যাংজুন ও নামিকে দেখে ধরতে আসলে তাদের মাঝে ফাইটিং শুরু হয়ে যায়, যেখানে নামি চ্যাংজুনের কোটি টাকার সম্পদ আহত করে কোনো রকমে টাকা নিয়ে পালিয়ে আসে। নামি পালিয়ে সোজা হসপিটালে চলে আসে। সে পালিয়ে ঘাস খাওয়া বিশ্বাসী মানুষদের মতো না, সে সিংহের মুখ থেকে খাবার আনতে মজা পায়। তবে জিনো নামিকে হসপিটালে দেখেই টেনশনে পড়ে যায়। ইনসো জিনোর সাথে কথা বলতে লিফটে উঠলে তার পিছু পিছু নামিও লিফটে উঠে যায়। লিফটে ইনসো ইয়াকুকে নিয়ে একটু টিটকারি করে। সে বলে এই পাগলটা তো জানে না কার টাকা নিয়েছে, টাকা হজম করতেও ওর 3 পুরুষ লাগবে। ইনসো টিটকারি শেষে জিনোকে তার সাথে নামির বাড়ি যেতে বলে, কারণ তার মনে হচ্ছিল চ্যাংজুন এতক্ষণে নামিকে ধরে ফেলেছে। কথা শেষে ইনসো লিফট থেকে আগেই বেরিয়ে যায়। তবে জিনো যাওয়ার সময় নামিকে ইনসোর সেই পেন ড্রাইভটা দিয়ে সাবধানে রাখতে বলে। এটা বলে সেও ইনসোর সাথে চলে যায়। নামি বাড়িতে যেতেই ইনসো জিনোর সেই হেলমেটটা খুঁজে পায়, যেটা দেখে ইনসোর কাছে খুব চেনা মনে হচ্ছিল। তবে সে কিছুতেই মনে করতে পারে না এটা সে কোথায় দেখেছে। ইনসো নামির সম্পর্কে জিজ্ঞাসা করলে চ্যাংজুন জানায় নামি এই বাসায় বৈধভাবেই বসবাস করত। এটা তার বাবার বাসা। তার বাবা গত বছর নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকেই এই বাড়ি নামির নামে। তবে চ্যাংজুনের একটা বিষয় অবাক লাগে। চ্যাংজুন জানায় নামির কাছে ইয়াকুর মতো একটা সুটকেস ছিল, অর্থাৎ তাদের দলে আরো লোক আছে। ইনসো নামির বাড়ি থেকে সোজা স্যাংহের সাথে দেখা করতে আসে। এই টাকার আসল মালিক, যাকে এই মুভিতে চেয়ারম্যান বলে সম্বোধন করা হয়েছে। স্যাংহে হলো এই চেয়ারম্যানেরই সেক্রেটারি। ইনসো স্যাংহেকে সেই পেন ড্রাইভটার আসল কপিটা দিয়ে দেয়।
আর মিথ্যে বলে যে এটাই চেয়ারম্যানের বিষয়ে কালেক্ট করা সব তথ্যের একমাত্র কপি। আর ইনসোর কথায় স্যাংহেরা বিশ্বাস করে নেয়। সে পেনড্রাইভটা নিয়ে ইনসোকে ইয়াকুকে মেরে ফেলার নির্দেশ দেয়। তবে ইনসো ইয়াকুকে মেরে ফেলতে চায় না। ইনসো জানায় ইয়াকু বেঁচে থাকলেও কাউকে কিছু বলার পরিস্থিতি থাকবে না, তাই তাকে মারার প্রয়োজন নেই। তবে স্যাংহে কোনো এভিডেন্স রাখতে চায় না, তাই সে ইনসোকে টাকা দিয়ে ইয়াকুকে মেরে ফেলতে বলে। টাকাটা পেয়ে ইনসো নিজের ন্যূনতম মূল্যবোধটুকু ঝেড়ে ফেলে দেয় এবং ইয়াকুকে মারতে রাজি হয়ে যায়। এদিকে নামি হসপিটালে এসে ইয়াকুর সাথে দেখা করতে গিয়ে ইমোশনাল হয়ে যায়। তার ইয়াকুর অবস্থা দেখে খুব খারাপ লাগে, কারণ ইয়াকু নিজের ভাগের একটা টাকাও খরচ করতে পারল না। ইয়াকুর অবস্থা দেখে তারা বুঝে যায় তারা যে পথ ধরেছে এখানে যে কোনো সময় তাদের অবস্থাও ইয়াকুর মতো হতে পারে। তারাও হয়তো তাদের টাকার সুখ পুরোপুরি উপলব্ধি করার সুযোগ পাবে না। তাই জিনোর বুদ্ধিতে তারা ইয়াকুকে হসপিটালে রেখেই টাকা খরচ করতে বেরিয়ে পড়ে। প্রথমে তারা জিনোর বাড়ি থেকে তার সুটকেসটা বের করে, তারপর সেখান থেকে টাকা নিয়ে একটা আনরেজিস্টার্ড গাড়ি কিনে। এরপর গাড়ি নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়। শহর ঘোরা শেষে গাড়িটা নদীর পাড়ে পার্ক করে গাড়িতেই হয়। আসলে তারা তাদের বেঁচে থাকার সময়ের একটা মুহূর্তও নষ্ট করতে চায় না, কারণ তারা জানে না তারা আর কতক্ষণ এই মুক্ত আকাশের নিচে বাঁচতে পারবে। এখানে তাদের মাঝে শুধু শারীরিকের বাইরে একটা মনের টানও তৈরি হয়। তাদের ব্যবহারেই বোঝা যায় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। কয়েকদিন পর ইয়াকুও সুস্থ হয়ে যায়। তবে ইয়াকু এবং জিনোর ভেতরকার ভালো সম্পর্ক দেখে ইনসোর একটু সন্দেহ হতে শুরু করে। তাই সে ইয়াকুর বিষয় তাড়াতাড়ি শেষ করার ডিসিশন নেয়। সে স্যাংহোদের হসপিটালে ডেকে পাঠায়। স্যাংহেরা হসপিটালে এসে ইয়াকুকে জানায় স্যাংহে ইয়াকুকে তার দেশ ঘানায় পাঠাবে। কথাটা শুনে ইয়াকু অনেক খুশি হয়ে যায়। ইয়াকুকে এয়ারপোর্টে পাঠানোর জন্য ইনসো জিনোকে গাড়ি আনতে বলে। জিনো খুশি হয়ে গাড়ি আনতে পা বাড়ালে ইয়াকু তাকে আটকে দেয়। ইয়াকু ভয় চোখে বলে, জিনো যেও না, আমার ভয় করছে। জিনো ইয়াকুর কথায় থমকে দাঁড়িয়ে পড়ে। তবে পর মুহূর্তেই ইনসোর বকা খেয়ে সে গাড়ি আনতে চলে যায়। তবে ইয়াকুর কথা কিছুতেই তার মাথা থেকে যায় না। সে নামিকে ফোন করে কথাটা জানিয়ে দেয় এবং বলে তারা হয়তো যে কোনো মুহূর্তেই ধরা পড়ে যাবে, তাই সে নামিকে পালিয়ে যেতে বলে। এদিকে ইয়াকুর রুমে এসে ইনসো এক উল্টো চাল চালে। সে ইয়াকুকে বলে তোমায় এখন এয়ারপোর্টে না জেলে নেওয়া হবে, কারণ নামি এবং জিনো নিজেদের বাঁচাতে বলেছে টাকাটা তুমিই চুরি করেছো। কথাটা শুনে ইয়াকু ইমোশনাল হয়ে বলে ফেলে, না, তারা এটা বলতে পারে না, তারা আমার বেস্ট ফ্রেন্ড। ইয়াকুর কথায় ইনসো শিওর হয়ে যায় জিনো এই টাকা সরানোর কেসে জড়িত। তবে ইনসো তখনই জিনোকে কিছুই বলে না। সে চ্যাংজুকে নিয়ে জিনোর গাড়িতে উঠে পড়ে। তবে ইয়াকুকে না দেখে জিনোর সন্দেহ হয়ে যায় যে এখানে কোনো ঝামেলা আছে, কিন্তু সে কিছুই বলে না। ইনসো জিনোর বাড়িতে টাকা খুঁজতে লোক পাঠায়, কিন্তু সেখানেও টাকাটা পায় না, কারণ টাকাটা তো সে কয়েকদিন আগেই বের করে ফেলেছে। ইনসো টাকাগুলো না পেয়ে কোনো ভনিতা ছাড়াই সরাসরি জিনোকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করে। জিনো প্রথমে টাকার বিষয়ে না জানার অভিনয় করলেও ইনসোর কনফিডেন্ট দেখে অভিনয় ছেড়ে দেয়। সে বলে টাকাগুলো সবই নামির কাছে আছে। ইনসো নামি কোথায় জিজ্ঞাসা করলে জিনো বলে সে জানে না নামি কোথায়। কিন্তু চ্যাংজুন এবং ইনসোর ব্যবহারে বোঝা যায় তারা জিনোর কথায় এক ফোঁটাও বিশ্বাস করেনি। তাই জিনো নিজেকে বাঁচাতে হঠাৎ হার্ট ব্রেক করে। এতে ইনসো এবং চ্যাংজুন কিছুক্ষণের জন্য একটু থতমত খেয়ে যায়। এই সুযোগে জিনো তাদের মেরে গাড়ি থেকে বেরিয়ে আসে। তবে কপাল দোষে সে মাঝ রাস্তায় ব্রেক করে ফেলে। ফলে ব্রেক হওয়ার সাথে সাথে সেখানে ট্রাফিক পুলিশ চলে আসে আর জিনোকে ধরে ফেলে। এই পুলিশটা জিনোকে ইনসোদের হাতে তুলে দেয়। এদিকে স্যাংহে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ইয়াকুকে প্লেনে উঠাতে এয়ারপোর্টে নিয়ে আসে। আসলে স্যাংহে প্ল্যান করেছে তারা ইয়াকুকে চেক ইন করিয়ে পাসপোর্টেই বেওয়ারিশভাবে ফেলে রেখে চলে যাবে। যেহেতু সে এই দেশে বেআইনিভাবে আছে, তাই তার কোনো ইনফরমেশন কেউ পাবে না। আবার ইয়াকু অসুস্থ থাকায় সে তার সম্পর্কে কিছুই বলতে পারবে না, আর এক সময় সে অসুস্থ হয়ে সেখানেই মারা যাবে। এতে তাদের দোষও হবে না, আবার তাদের পথের কাঁটাও সরবে। এমনকি স্যাংহে আগে থেকে এয়ারলাইন্সের দায়িত্বে থাকা লোকদের সাথে যোগাযোগ করে রেখেছে।
তবে বোর্ডিং এ জিন নামের এক মহিলা ছিল, সে বেশ ভালো ছিল। জিন ইয়াকুকে এমন অসুস্থ অবস্থায় প্লেনে উঠতে দিতে রাজি ছিল না, তবে উপর মহলের প্রেসারের কারণে তাকে রাজি হতে হয়। অপরদিকে জিনো ইনসোদের প্রেসারে পড়ে টাকাটা কোথায় আছে বলতে রাজি হয়ে যায়, কিন্তু সে বলার আগেই সুযোগ বুঝে নামিকে একটা কল করে দেয়। এরপর সে জানায় টাকাটা সে অপেরা হোটেলের প্রেসিডেন্সিয়াল রুমে রেখেছে, কারণ তারা এখনো ওই রুমটা ছাড়েনি। কথাটা শুনে নামি আগেই হোটেলে পৌঁছে যায়। এরপর টাকাটা রুম থেকে বের করে আনে, তবে টাকা ভর্তি দুটো সুটকেস তার একার পক্ষে নেওয়া সম্ভব না, তাই সে একজন ক্লিনিং পার্সনের হেল্প নেয়। কিন্তু তাদের লিফটে পৌঁছানোর আগেই হোটেলে চ্যাংজুন পৌঁছে যায়, তাই নামিকে সুটকেস দুটো লিফটের সামনে রেখে লুকিয়ে পড়তে হয়। চ্যাংজুনের লিফট থেকে বের হয়ে সুটকেসটা দেখেই সন্দেহ হয়, তবে সে শিওর হতে না পারায় সুটকেসে মন না দিয়ে রুম চেক করতে চলে যায়। চ্যাংজুন যেতেই নামি টাকাটা লিফটে ঢুকিয়ে নেয়। চ্যাংজুন বিষয়টা বুঝতে বুঝতে লিফটের গেট বন্ধ হয়ে যায় আর নামি টাকাটা নিয়ে পালিয়ে যায়। এরপর 2 দিন কেটে যায়। ইয়াকুর স্ত্রী জুনসুকের কাছে আগে থেকেই কোরিয়ান পুলিশের কল এসেছিল যে তারা ইয়াকুকে দেশে ফেরত পাঠাচ্ছে। তবে 2 দিন পরেও ইয়াকুর দেশে না ফেরায় জুনসুক নিজেই ইয়াকুকে খুঁজতে কোরিয়ায় চলে আসে। এরপর এয়ারপোর্ট থেকে আসল সত্য জানতে পেরে সে ইয়াকুকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরত আনে। বাসায় ফিরে তারা ইমোশনাল হয়ে নামির সামনেই ইন্টিমেট হয়। এদিকে এই 2 দিন ইনসোরা জিনোকে অনেক নির্যাতন করে। এরপর একটা ভিডিও বানিয়ে নামিকে পাঠিয়ে দেয়, যেখানে জিনো নামিকে বলে, আমরা একে অপরের কাছে এসেছিলাম টাকার জন্য। আচ্ছা নামি, তোমার কি মনে হয় টাকা বাদেও আমরা একে অপরের এভাবেই কাছে আসতে পারবো? এটুকু বলতেই ভিডিওতে চ্যাংজুন আবারও জিনোর উপর অত্যাচার শুরু করে দেয়। জিনোকে এভাবে মার খেতে দেখে নামি আর সহ্য করতে পারে না। সে জিনোর কেনা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে সারা পথ নিজেকে বোঝায় যে তাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না, ওটা কেবলই শারীরিক চাহিদা ছিল। তবে নামির মস্তিষ্ক আজ মনের কাছে হেরে যায়, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিন্তু নামি কথাটা ইনসোদের বুঝতে দেয় না। সেও ইনসোদের ভিডিও রিপ্লে হিসেবে একটা ভিডিও পাঠায়, যেখানে সে বলে জিনোর কিছু হয়ে গেলেও তার কিছুই যায় আসে না। চ্যাংজুন জিনোকে ভিডিওটা দেখালে জিনো কেবল হাসে। চ্যাংজুনের জিনোর জন্য অনেক খারাপ লাগে। সে বলে, তুমি এসবে কিভাবে জড়ালে? কদিন পরেই তো পার্মানেন্ট চাকরি পেয়ে যেতে। তবে জিনোর আজ এসব কথাও হাস্যকর লাগছে। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। চ্যাংজুন জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন জিনো বলে, আমি বাড়ি যাচ্ছি, আমার এখানে থাকার আর কোনো কারণ নেই। আমাকে আটকাতে হলে মেরে ফেলো, না হলে আটকাতে পারবে না। এটা বলে সে আবার হাঁটতে চেষ্টা করে। তবে 2 দিনে একাধারে মার খাওয়ায় তার ভেতরে হাঁটার শক্তিটাও ছিল না। সে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে নিজেকে এগোতে থাকে, তবে সেটাও পারে না। এদিকে নামি গাড়ি নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে আসে। হঠাৎ তার জিনোর দেওয়া সেই পেন ড্রাইভটার কথা মনে পড়ে যায়। নামি পেন ড্রাইভটা চেক করে চেয়ারম্যানের সব কুকীর্তি সম্পর্কে জেনে যায়। নামি সাথে সাথে জিনোকে বাঁচানোর জন্য একটা প্ল্যান সাজিয়ে ফেলে। সে প্রথমে ইনসোকে একটা মেইল পাঠায়, যেখানে সে প্রমাণ করে যে তার কাছে ইনসোর গোপন পেন ড্রাইভ আছে। নামি সকলকে তার বাসায় আসতে বলে। এরপর নামিও একটা বন্দুক কিনে নিজের বাসায় চলে আসে। নামি বাসায় ঢুকতেই সকলকে উপস্থিত দেখতে পায়। তাদের সাথে জিনোও ছিল, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। এতটাই খারাপ যে নামির ছোঁয়াতেও সে ভয়ে কেঁপে ওঠে। নামি জিনোর এমন অবস্থা দেখে ইমোশনাল হয়ে যায়। নামি তাকে শান্ত করে এবং বলে সে তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এরপর নামি চেয়ারম্যানের সাথে পেন ড্রাইভ নিয়ে একটা ডিল করে, তবে কি ডিল তা আমাদের জানানো হয় না। এরপর জিনোকে ওই নরক থেকে বের করে আনে। তারা আবার সেই নদীর পাড়ে যায়, কিন্তু এবার তারা একে অপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে। এদিকে চেয়ারম্যান রাগে স্যাংহে এবং ইনসোকে তার দল থেকে বের করে দেয় এবং তাদের দূরে গিয়ে কোথাও মরে যেতে বলে। কয়েকদিন পর জিনো একটু সুস্থ হলে নামি, জিনো, জুনসুক এবং ইয়াকু আবার এক জায়গায় হয়। এখানে নামি এবং জিনো শান্ত থাকলেও জুনসুক ইয়াকুর সাথে হওয়া অত্যাচারের বদলা নিতে যাচ্ছিল। আবার ইয়াকুও নিজের ভাগের টাকা ফেরত পেতে চাচ্ছিল, তাই তারা আবার নতুন করে প্ল্যান সাজায়। তারা প্রথমে কিমকে টাকা দিয়ে কিনে নিজেদের দলে নিয়ে নেয়। এরপর স্যাংহেদের কাছে ইয়াকুর টাকাটা ফেরত চায়। পেন ড্রাইভের ভয়ে
স্যাংহে, ইনসো এবং চ্যাংজুন সত্যি টাকাটা ফেরত দিতে আসে। এমনকি ইনসো ইয়াকুর সাথে হওয়া ঘটনার জন্য জুনসুকের কাছে ক্ষমাও চায়। তবে জুনসুক তাকে ক্ষমা না করে তার হাত এবং গলা তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে ভয়ে স্যাংহে গাড়িতে চড়ে বসলে কিমরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু নামি স্যাংহের আগুনে পুড়ে মরার অপেক্ষা করে না, তার আগেই গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর তারা চ্যাংজুনের কাছে যায়। চ্যাংজুন তার কাজের জন্য ক্ষমা চায় এবং বলে সে কেবল তার বসের অর্ডার পালন করেছে, তাছাড়া তার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, তার ভুল হয়ে গেছে। জিনো বলে আমিও তোমায় এটাই বোঝাতে চাচ্ছিলাম। এটা বলে সে চ্যাংজুনের একগুচ্ছ চুল কেটে নিয়ে চলে যায়। কয়েকদিন পর স্যাংহেদের খুনের কেস শান্ত হয়। খুনের পুরো দোষটাই কিমের উপর গিয়ে পড়ে, তবে পুলিশ তাকে খুঁজে পায় না। এদিকে জিনো এবং নামি চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে, কারণ তারা চেয়ারম্যানকে কথা দিয়েছিল তারা স্যাংহেদের মারতে পারলে পেন ড্রাইভটা ফেরত দেবে। কিন্তু চেয়ারম্যান পেন ড্রাইভটা নিয়েও জিনোদের আজে বাজে কথা বলতে থাকে। এমনকি সে নামির শরীর নিয়েও কথা বলে। নামির রাগ করে চেয়ারম্যানের দিকে তার বন্দুক তাক করে এবং বলে মানুষের জানা উচিত তার কখন থামা দরকার। এটা বলে সে ট্রিগার চেপে দেয়। তবে আমরা দেখি বন্দুকে কোনো বুলেট নেই, অর্থাৎ নামি চেয়ারম্যানকে ভয় দেখাতেই ট্রিগার চেপেছে। আর সত্যি চেয়ারম্যান অনেক ভয় পেয়ে যায়। এই সুযোগে নামিরা সেখান থেকে চলে আসে। বাইরে এসে তারা এতদিন পর শান্তির নিঃশ্বাস নেয়। এরপর অনেকগুলো দিন চলে যায়। নামি এবং জিনো বিয়ে করতে সমুদ্রে পাড়ি জমায় তাদের স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য। আমরা দেখি তাদের বিয়েতে চ্যাংজুনও এসেছে আর জুনসুক আবার প্রেগনেন্ট, কিন্তু এখন তারা সকলেই ভালো আছে। আর এই সুন্দর সিন দেখিয়ে আমার আজকের মুভির গল্প এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আমার কাছে তো অসাধারণ লেগেছে, কারণ কিছু কিছু সময় সমাজের খেটে খাওয়া মানুষগুলো একটু বেশি পেলে ভালোই লাগে, তাই না? আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। ফিরে আসব অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।